আগে জমি জমা ভাগ বাটোয়ারা হোক, তারপর দাফন। এমন ভাবে তোমরা কথাবার্তা বলতেছো যেন মনে হচ্ছে তোমার বাপের লাশ দাফন না কইরা এইভাবে খাটিয়ার মধ্যে শোয়া রাখলে উনি পুনরায় জীবিত হইয়া তোমাদের সয় সম্পত্তি ভাগ কইরা দেবেন। শোনো, তোমার বাপ বাইসা থাকা অবস্থায় তোমরা কিন্তু তোমার বাপরে খুব কষ্ট দিছে। আরে অহন তো উনি বাইসা নাই, মইরা গেছে। অহন অন্তত সময় মতো দাফন কইরা তোমার বাপের আত্মাটারে একটু শান্তি দাও। চাচা আপনি বুঝান, অন্তত এইখান থেকেও তো শিক্ষা নিতে পারে। এইসব ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো কবরে যায় না। কবরে টাকা পয়সা না লাগুক, কিন্তু বাইশটা থাকতে হলে ধন সম্পদ টাকা পয়সার দরকার আছে। ঠিকই কইছেন ভাই, ভাগ বাটোয়ারা আইছি। আপনারা কি শুরু করছেন? ওয়ারিস তো মাত্র আমরা 3 জন, এটা নিয়ে তো ঝামেলা হওয়ার কথা না। ঝামেলা না, ঝামেলা না, ঝামেলা তো তোমরা করবা। তোমরা ভালো ভালো জমিটি ভাইসা নিয়া আমারে এই যে নালা আর ডোবা বুঝাই দিবা, এটা তো আমি মান্য নেব না। আমার ভাগের ন্যায্য জমি, ফসলি জমি, ভালো জমি আমারে বুঝাই দিতে হবে আগে। আমারও ওই বাঁশঝাড় দিবেন আর খালপারে জমি দিবেন, এতে হইব না। আমার ফসলি জমি লাগবে। মাতুব্বর চাচা, আপনি এটা সুরাহা করেন, বাবার রু তো কষ্ট পাইতেছে। আচ্ছা দেখি কি করা যায়। জাহির মিয়া, তুমি আর তোমার এই ছোট 2 ভাই ওদের সাথে কইরা আমার সাথে আসো, দেখি কি করা যায়। আমি না এখন পর্যন্ত এখানে খারে থাকছি। তোমাদের বাপের রাইখা যাওয়া সকল সয় সম্পত্তির হিসাব নিকাশ কইরা আমি আমার বিবেক থেকে একটা ভাগ বন্টন করছি। এখন সেইটা যদি তোমরা সহজভাবে মাইনা নাও, তাইলে ভাগাভাগির ঝামেলাটা শেষ কইরা দ্রুত লাশটার দাফন করা যায়। জি চাচা, আপনি যেমনি ভালো মনে করবেন আমরা এটাই মান্য নেব। তাইলে ওই উত্তরের মাঠের জমি আর মোল্লাপাড়ার পুকুর এইটা হইল জাহের তোমার ভাগে। কি জাহের মিয়া, তুমি খুশি তো? জি চাচা। আর উত্তরের মাঠের বাকি ফসলি জমি আর খালপাড়ের আমবাগান এইটা হইল সাদেক মিয়া তোমার ভাগে। কি সাদেক, তুমি খুশি তো? জি চাচা, আমিও খুশি। আর বাবা তারেক, তোমার ভাগে অবশ্য জমি খুবই কম। যাই হোক, তুমি যা পাইবা পশ্চিম পাড়ার বাঁশঝাড় আর গঞ্জের 2টা দোকান, এতে তোমার কোনো আপত্তি আছে নাকি? আলহামদুলিল্লাহ চাচা, আপনারা যা ভালো মনে করেছেন দিয়েছেন, সেটাই আমার জন্য আল্লাহর রহমত। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আপত্তি থাকলে এখনো বলতে পারো, সময় আছে। কিন্তু ফয়সালা হয়ে গেলে কিছুই করার থাকবো না। আমার কোনো আপত্তি নেই চাচা। তারেক, জমি কিন্তু তোমার ভাগে খুবই কম। জমি কম তো কি হয়েছে, আমার বড় 2 ভাই খুশি। আমার ভাগে তাদের দোয়া আছে চাচা। হিসেব করলে আমি সব থেকে বেশি সম্পদ পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। যাক, ফয়সালা যখন সবই হয়ে গেল, এখন চলো বাজানেরা তোমার বাবার লাশটা দাফনের ব্যবস্থা করি। জি, কিন্তু চাচা বিড়া বাড়ির তো কিছু করলেন না, এটা কেমনি কি হইব? আচ্ছা ঠিক আছে, আগে লাশটা দাফন শেষ করি, ওখান থেকে আইসা তারপরে নাই তোমার এই বাড়ির আর ভিটা নিয়ে বসবো, ঠিক আছে? চলো এখন চলো, দেরি হয়ে যাইতেছে, আসো।
জাহের মিয়া, জমি জমার ফয়সালা মানে ভাগ বাটোয়ারা তো সবই হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নাই। এমনি অনেক দেরি হয়ে গেছে, চলেন সবাই আল্লাহ রসুলের নাম নিয়ে খাটিয়াটা উঠান, আমরা কবরস্থানের দিকে যাই। এই থামেন, লাশ দাফন পরে করেন, আগে আমার ফয়সালা করেন। আপনি কি? আমি রমিজ ব্যাপারী। আপনার সাথে উনি কে? আমার মেয়ে সুরাইয়া। মা সুরাইয়া, সবাইকে আদবের সহিত সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু রমিজ ভাই, আপনি তো ভুল বাড়িতে আসছেন। এই বাড়িতে জাকাত ফেতরা কিছুই দেওয়া হচ্ছে না। আমাকে দেখে কি আপনার ফকির মিসকিন মনে হয়? আমি হাতিবান্ধা গ্রামের ব্যাপারী বাড়ির মানুষ। আমার শ বিঘা জমি আছে। আমি আসছি তালের ব্যাপারে মৃত্যুর খবর শুনে আমার পাওনা টাকা সুরাহা করতে। পাওনা টাকা মানে কিয়ের পাওনা টাকা? পাওনা টাকা মানে পাওনা টাকা। তালের ব্যাপারী আমার কাছ থেকে 7 লক্ষ টাকা ঋণ নিছিল। ওই মিয়া আইজলামি করে টাকা কি গেছে ধরে? ভাইজানেরা আপনারা থামেন। চাচা আপনি বলেন। তোমার বাবা গত বছর উত্তরের ফসলের জমি বন্ধক রেখে আমার কাছ থেকে 7 লাখ টাকা ঋণ নিছে। বাবা যে আপনার কাছ থেকে টাকা নিছে এর কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী সবুত আছে? সাক্ষী লাগবো কা? আমার কাছে জমির পাকা দলিল আছে। এর চেয়ে বড় সাক্ষী আর দুনিয়ায় আছে? কই দেখি আপনার দলিল। হ্যাঁ দিচ্ছি। জাহের, তোমরা 3 ভাই আর রমেশ ভাই আপনার মেয়ের নিয়ে আমার সাথে আসেন। আসো মা। আসো। দাঁড়া। দলিলপত্র তো সবকিছু একদম সঠিক আছে। মাদ্দ সাহেব, আমার পাওনা টাকা বুঝে না পাওয়া পর্যন্ত আমি লাশ দাফন করতে দেবো। আপনি একটু বোঝার চেষ্টা করেন রমেশ ভাই, এই বাড়িতে একজন মানুষ মারা গেছে, শোকের মাতম চলতেছে। এমতো অবস্থায় যদি আপনি একটু দয়া না করেন তাহলে তো আমরা সবাই বিপদের মধ্যে পড়ে যাব। আজব ব্যাপার, টাকা না পেলে তো আমি বিপদে পড়ে যাবো। একবার লাশ দাফন হয়ে গেলে আমার টাকার কথা কেউ শুনবে না। আপনি গ্রামের মাতব্বর, আপনি একটা সুরাহা করেন। বাবা জাহের, বাবা সাদেক, উনি যে কথাটা বলছে কথাটা একদম সঠিক। ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কিংবা উনি যদি মাফ করে না দেন তাহলে তো আমি কিছুই করতে পারবো না। দেখেন চাচা, আব্বার পরে আমাকে সংসারে সবচেয়ে বেশি দায়িত্ব হলো বড় ভাইয়ের। আপনি বড় ভাইকে বলেন মরুন আব্বার ঋণ পরিশোধ করতে। এই তুই কি নেশা টেশা করে আইছো না? আমি কি লেগে ঋণের টাকা দিতে চাই? আমি ওই ঋণ পিনের মধ্যে নাই। আমার সোজা কথা, আমি টাকা না পাওয়া পর্যন্ত লাশ দাফন করতে দেবো না। চাচা আমি একটা কথা কই। হ্যাঁ কও। আপনি আমার বাবার লাশটা দাফন হইতে দেন, তারপর আমি মাতব্বর চাচা ভাইরা মিলে বসে আপনার পাওনার একটা সুরাহা করবো। আমার কি তোমার বেকুব মনে হয়? সি সি চাচা, আপনি সব কি কন? আপনি মুরব্বী, আমার বাপের বন্ধু, আপনাকে আমি এসব কইতে পারি? তাহলে এই টাকার ভার তুমি নাও। ঠিক আছে চাচা, আমি আর সব ভাইয়েরা মিলে বসে আপনার সমস্ত টাকা শোধ করে দেব। দাফন শেষে তোমার ভাইরা যদি টাকা দিতে রাজি না হয় তখন তুমি কি করবা? আমি কথা দিতেছি, কেউ টাকা না দিলেও আমি আপনার সমস্ত ঋণ শোধ করে দিব। যাক, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আপনার তো আর কোনো আপত্তি থাকার কথা না রমেশ ভাই। না, আমার আর কোনো আপত্তি নেই। যতক্ষণ আমি টাকা না পাবো আমি এবং আমার মেয়ে এ বাড়িতে থাকবো। টাকা নিয়েই তারপর আমি আমার গ্রামে যাব। কেন আপনি আমগো বাড়িতে থাকবেন কেন? উইরা এসে জুইরা বসা।
আহা ভাইজানেরা, আপনারা থামেন। চাচা, আপনি আমাদের বাসায় মেহমান হইয়াই থাকেন। দু একদিন পরে আপনার পাওনা টাকা আমরা পরিশোধ করে দিব, তারপর আপনি যান। এখন আমরা দেরি না করে সবাই তাড়াতাড়ি চলেন, মাগরিবের আগেই লাশটাকে দাফন সম্পন্ন করতে হবে। রমেশ ভাই চলেন চলেন, আসুন সবাই আসুন বাবা। আয় মা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।